আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আমরা করতেছিলাম খতিয়ান অধ্যায়। তো গতকাল আমরা সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ করেছিলাম টি ছকে। আজকে আমরা যেটা করব সেটা হলো সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করব চলমান জের ছকে। দুইটা পদ্ধতি খতিয়ান প্রস্তুতকরণের, দুইটা পদ্ধতি, একটা হলো টি ছক এবং আরেকটা হলো চলমান জের ছক। তো তোমাকে খতিয়ান তৈরি করতে হবে কিন্তু সেই জাবেদার মাধ্যমে, সাধারণ জাবেদার মাধ্যমে, অর্থাৎ জাবেদা থেকে কিন্তু তোমাকে কি করতে হবে, খতিয়ান করতে হবে। তো গতকালের যে জাবেদাগুলো, সেই জাবেদাগুলোই মাধ্যমেই আজকে আমরা সেই নগদান হিসাবের খতিয়ান করব, ব্যাংক হিসাবের খতিয়ান করব এবং বেতন হিসাবের খতিয়ান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব জনাব করিমের খতিয়ান বই চলমান জের ছক। চলমান জের ছকে আমরা করব। তো চলমান জের ছকের ঘরটা, এই যে যেটা তোমরা দেখতেছো, এটা হলো টি ছকের ঘর। টি ছকের ঘরে 8টা কলাম থাকে। কয়টা কলাম থাকে? 8টা কলাম থাকে। সেই টি ছকের ঘরের সাথে চলমান জের ছকের প্রথম কয়েকটা মিল আছে। সেটা হলো, অমিলটা আগে বলি, সেটা হলো চলমান জের ছকে যেহেতু সাথে সাথেই ব্যালেন্স নির্ণয় হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স সিডি এবং বিডি গুলো আসে না। তাই আমরা এখান থেকে এই যে ডেবিট, এটা আমরা কেটে দিলাম। শুধু এই পাশে দিয়ে একটা লেখা আসবে, সেটা হলো হিসাবের কোড নং। এই হিসাবের কোড নংটা আসবে। আচ্ছা, তারিখ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা ঠিক আছে। এইখানে এসে টাকার ঘর দুইটা হয়ে যাবে। একটা টাকার ঘর, আচ্ছা এই যে দেখা যাচ্ছে, খেয়াল করো। এই ঘরটা আসবে ডেবিট টাকা, তারপর এই ঘরটা হয়ে যাবে ক্রেডিট টাকা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আচ্ছা, আমরা এগুলো মুছে দিই। চলমান জের ছকে যা কিছু আছে সবকিছু আমরা মুছে দিচ্ছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে টি ছক তো গতকাল দেখালাম যে ক্রেডিট, ডেবিট দিকে 4টা ঘর, ক্রেডিট দিকে 4টা ঘর, 8টা ঘর। তো আজকে আমরা চলমান জের ছক করতেছি। চলমান জের ছকের প্রথম ঘরের নাম তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এরপরে আমাদের মূলত এই জায়গাতে এসে আমরা যে কাজটা করব, দেখো কিভাবে ঘরটা কাটতেছি। এই পাশে আমরা এখানকার যে ঘরটা আছে সেই ঘরটাকে যে কাজটা করব সেটা হলো দুইটা অংশে ভাগ করে নিব। এই জায়গাটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নেব। তো ভাগ করে নিলে উপরে আমরা কি লিখব? আমরা লিখব উদ্বৃত্ত বা জের, এবং সমানভাবে এই ঘরটাকে ভাগ করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে হবে কি, এখানে হবে উদ্বৃত্ত অথবা জের। এটার সাথে সাথে জের নির্ণয় হয়ে যাবে, ব্যালেন্স নির্ণয় হয়ে যাবে। তাই আচ্ছা, উদ্বৃত্তের ঘর দুইটা, উদ্বৃত্ত বা জেরের ঘর কয়টা? দুইটা। আর একটা হলো ডেবিট উদ্বৃত্ত, আর একটা হলো ক্রেডিট উদ্বৃত্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করতেছি। আমরা প্রথমে কার হিসাব করব? নগদান হিসাব। এই নগদান হিসাবের খতিয়ান বই করব
কিসের মাধ্যমে? চলমান জের ছকের মাধ্যমে। তাহলে লিখে নিলাম জনাব করিমের খতিয়ান বই চলমান জের ছক কোন হিসাবের করব? নগদান হিসাব, হিসাবের কোড নং। যদি প্রশ্নে থাকে তাহলে আমরা লিখব, আর না থাকলে দরকার নেই। তো নগদান হিসাব সাধারণ জাবেদার মাধ্যমে, সাধারণ জাবেদা দিয়েই যেহেতু খতিয়ান প্রস্তুত করব, তাহলে জাবেদার দিকে চলে আসি। তাহলে জাবেদায় দেখো নগদান হিসাব ডেবিট দিকে জানুয়ারি মাসের কত তারিখ? 2017 জানুয়ারি 3। আমরা এই তারিখটা এখানে নিয়ে আসি। 2017 জানুয়ারি 3 তারিখে কি হয়েছে? জানুয়ারি 3 তারিখে হয়েছে নগদান হিসাব ডেবিট দিকে 1 লক্ষ টাকা। নগদান হিসাব ডেবিট দিকে 1 লক্ষ টাকা। বিবরণের ঘরে লিখব ব্যাংক হিসাব। তো নগদান হিসাব জানুয়ারি মাসের 3 তারিখে ডেবিট দিকে 1 লক্ষ টাকা। বিবরণের ঘরে লিখব এই যে জানুয়ারি 3 তারিখ নগদান হিসাব ডেবিট দিকে 1 লক্ষ টাকা লেখা হয়েছে। হিসাব বিবরণের ঘরে লিখব ব্যাংক হিসাব। বিবরণের ঘরে লিখব কি হিসাব? ব্যাংক হিসাব। দেখো এই চলমান জের ছকের সুবিধাটা হলো এই যে তুমি যে ডেবিট নগদান হিসাব, এই যে তুমি যে নগদান হিসাব ডেবিট দিকে, ডেবিট দিক বলতে ডেবিট ঘরে টাকা লেখা আর কি। তো ডেবিট দিকে যে তুমি 1 লক্ষ টাকা লিখছো, ডেবিট ঘরে টাকা, ডেবিট জের বা ডেবিট ব্যালেন্সের ঘরে টাকাটা চলে যাবে সাথে সাথেই। তাহলে এই 1 লক্ষ টাকা কোন ঘরে আছে? ডেবিট ঘরে আছে। তাই উদ্বৃত্ত বা জেরেরও ডেবিট ঘরে 1 লক্ষ টাকা দিয়ে ফেলবা। তার মানে এখানে তোমার নগদে কত লক্ষ টাকা আছে? 1 লক্ষ টাকা আছে। এটা সাথে সাথে জানা হয়ে গেল যে তোমার ব্যালেন্স, নগদের ব্যালেন্স আছে 1 লক্ষ টাকা। এরপরে দেখি আরো হিসাব আছে কিনা। এরপরে দেখি নগদানের সাথে কোনটা। এই যে খেয়াল করো জানুয়ারি মাসের 8 তারিখ। তাহলে আমরা এই তারিখটা বসাবো এখানে। জানুয়ারি মাসের 8 তারিখ। জানুয়ারি মাসের 8 তারিখ কি হয়েছে দেখো। জানুয়ারি মাসের 8 তারিখ হয়েছে কি? নগদান হিসাব ক্রেডিট দিকে, নগদান হিসাব ক্রেডিট দিকে 20,000। তাহলে খুব ভালো করে খেয়াল করো জাবেদার ঘরে দেখা যাচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখে নগদান হিসাব ক্রেডিট দিকে 20,000। তাহলে আমরা এই যে নগদান হিসাব, এই যে জানুয়ারি মাসে দেখো জানুয়ারি মাসের 8 তারিখ নগদান হিসাব ক্রেডিট দিকে 20,000। বিবরণের ঘরে কি লিখব? বিবরণের ঘরে লিখব বেতন হিসাব। বিবরণের ঘরে কি লিখব? বেতন হিসাব। তাহলে খেয়াল করো ডেবিট উদ্বৃত্ত মানে ডেবিট ব্যালেন্সে টাকা আগে থেকেই 1 লক্ষ টাকা আছে। ডেবিট দিকে টাকা থেকে, এই ব্যালেন্স থেকে এই ক্রেডিটের 20,000 টাকা বাদ দিলে যা হবে তা আমরা এই ঘরে লিখব। কত? 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে 80,000 টাকা। তারপর জানুয়ারি মাসের 15 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখ নগদান হিসাব ক্রেডিট 30,000। তাহলে দেখো জানুয়ারি মাসের 15 তারিখ নগদান হিসাব ক্রেডিট 30,000। হিসাবের নাম কি লিখবো? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব। তাহলে দেখো আর তোমার ডেবিট জের মানে ডেবিট দিকে টাকা আছে কত? 80,000। সে 80,000 টাকা থেকে ক্রেডিটের 30,000 টাকা যদি তুমি বাদ দাও তাহলে তোমার ডেবিটে আরো থাকবে কত? 50,000। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই নগদান হিসাব যখন টিসকের মাধ্যমে করেছিলাম তখনও কিন্তু নগদান হিসাবের ব্যালেন্স সিডি এসেছিল 50,000। তো আমরা একটু দেখি সেই কাজটা।
এই যে দেখো, এই যে যখন আমরা নগদান হিসাব টিসকে করেছিলাম, তখনও নগদান হিসাবের ব্যালেন্স এসেছিল 50,000, মানে ডেবিট ব্যালেন্স আর কি, ডেবিট দিকে ব্যালেন্স, ডেবিট দিকে টাকার পরিমাণ বেশি 50,000। তো এটা করতে গিয়ে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট এইভাবে এই পাশে যোগ করছি ব্যালেন্স, এই পাশে ক্রেডিট দিকে টাকার পরিমাণ কম ছিল, তাই ডেবিট দিকের 1 লক্ষ টাকার সাথে মিলানোর জন্য ক্রেডিট দিকে আরো 50,000 টাকা আনা হলো। সেই 50,000 টাকাকে লিখলাম ব্যালেন্স সিডি, সেই ব্যালেন্স সিডিটাকে পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসেবে দিয়ে দিলাম। কিন্তু আমাদের চলমান জের ছকে আজকে যে তোমরা দেখতেছো যে চলমান জের ছক, সেই চলমান জের ছকে কিন্তু নগদান হিসাবেরই খতিয়ান করতেছি, কিন্তু এইখানে সুবিধাটা হলো এইখানে সাথে সাথেই ব্যালেন্স 50,000 টাকা নির্ণয় হয়ে গেল। তোমার ডেবিট প্রথমত ডেবিট দিকের টাকা কত, 1 লাখ, সেই 1 লাখ টাকা থেকে এই ক্রেডিট দিকের 20,000 এবং এই 30,000 টাকা বাদ দিয়ে অবশিষ্ট দেখা যাচ্ছে যে কত হাজার, 50,000 টাকা রইল। তার মানে আমরা বলতে পারি যে নগদান হিসাবের ডেবিট ব্যালেন্স রয়েছে 50,000। তাহলে 1 লক্ষ টাকা ডেবিট টাকা ডেবিট ব্যালেন্সের দিকে চলে গেল। তারপরে লেনদেনগুলোতে দেখা যাচ্ছে এই 1 লক্ষ টাকা থেকে এই 20,000 টাকা বাদ দিলাম, ক্রেডিট দিকের 20,000 টাকা বাদ দিলাম, তাহলে থাকলো 80,000। 80,000 টাকা থেকে ক্রেডিট দিকে 30,000 টাকা বাদ দিলে থাকলো 50,000। তো এইভাবে সাথে সাথে ব্যালেন্সটা নির্ণয় হয়ে যাচ্ছে। চলমান জের ছক হিসাবে জের যে কোনো সময় জানা যায়, প্রতিটা পোস্টিং এর সঙ্গে সঙ্গেই কিন্তু উদ্ধৃত বা ব্যালেন্সটা নির্ণয় হয়ে যায়। এটাই হলো চলমান জের ছকের সুবিধা। এখন আমরা যেটা করব সেটা হলো চলমান জের ছকের মাধ্যমে ব্যাংক হিসাবের একটা খতিয়ান করব। তাহলে আমরা এই ঘরটাকে কপি করে এইখানে আমরা নিচে নিয়ে আসি এবং আমরা এই হিসাবটাকে লিখি কি হিসাব, ব্যাংক হিসাব। টাকাগুলো খালি করে দিই। ওকে, একদম নতুনের মতো ব্যাংক হিসাব হয়ে গেল। এই ব্যাংক হিসাবের এখন একটা চলমান জের ছকের মাধ্যমে খতিয়ান করব। তো জাবেদায় চলে আসি। জানুয়ারি মাসের 3 তারিখ, তারিখটা বসিয়ে দিই। জানুয়ারি মাসের 3 তারিখ ব্যাংক হিসাব ক্রেডিট দিকে 1 লাখ। আবার বলি, জাবেদার মাধ্যমে খতিয়ান করতে হবে। জানুয়ারি মাসের 3 তারিখে ব্যাংক হিসাব ক্রেডিট দিকে 1 লাখ টাকা বসাতে হবে। তাহলে আমরা তারিখের ঘরে জানুয়ারি মাসের 3 তারিখ দিব। এই যে তারিখের ঘরে জানুয়ারি মাসের 3 তারিখ দিব। ব্যাংক হিসাব ক্রেডিট দিকে 1 লাখ টাকা। ক্রেডিট দেখো ভালো করে, এই যে ব্যাংক হিসাব ক্রেডিট দিকে 1 লক্ষ টাকা। তাহলে এই যে ব্যাংক হিসাব, খেয়াল করি, ব্যাংক হিসাব জানুয়ারি মাসের 3 তারিখে ক্রেডিট দিকে, কোন দিকে, ক্রেডিট দিকে 1 লক্ষ টাকা। যেহেতু টাকা ক্রেডিট দিকে বসাইছি, তাহলে এটা কি হয়ে যাবে, ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে, সাথে সাথে ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে। বিবরণের ঘরে কি লিখবো, যেহেতু আমরা ব্যাংক হিসাবের খতিয়ান করতেছি, বিবরণ লিখবো নগদান হিসাব। ওকে, দেখি আর ব্যাংক আছে কিনা। হ্যাঁ, আরেকটা আছে। 8 তারিখে কিন্তু ব্যাংক হিসাবের কোনো লেনদেন নাই, তাই 8 তারিখ হবে না। জানুয়ারি মাসের 15 তারিখ রয়েছে। দেখো, ব্যাংক হিসাব ডেবিট দিকে 30,000, ব্যাংক হিসাব ডেবিট দিকে 30,000, জানুয়ারি 15। তাহলে লিখি এখানে জানুয়ারি 15
ব্যাংক হিসাব ডেবিট দিকে 30,000। তাহলে দেখো ব্যাংক হিসাব ডেবিট দিকে 30,000। বিবরণের ঘরে কি লিখবো? ব্যাংক হিসাব ডেবিট দিকে তো 30,000 টাকা লিখলাম, বিবরণের ঘরে লিখবো নগদান হিসাব। বিবরণের ঘরে লিখবো নগদান হিসাব। আচ্ছা, তাহলে ক্রেডিট দিকে দেখো, ক্রেডিট দিক, এই যে সরি, ব্যালেন্সের দিকে তাকাও। ব্যালেন্সের ক্রেডিট দিকে 1 লক্ষ টাকা রয়েছে। এই 1 লক্ষ ক্রেডিট দিকের 1 লক্ষ টাকা থেকে আমরা যদি ডেবিট দিকে 30,000 টাকা বাদ দিই, মানে বিয়োগ দিই, ক্রেডিট থেকে, ক্রেডিটের 1 লক্ষ টাকা থেকে ডেবিটের 30,000 টাকা বাদ যাবে, কারণ ডেবিট ক্রেডিট বিপরীত। ডেবিট দিকের টাকার সাথে ডেবিট দিকের টাকা যোগ হয়, ক্রেডিট দিকের টাকার সাথে ক্রেডিট দিকের টাকা যোগ হয়, কিন্তু ডেবিট দিকের টাকার সাথে ক্রেডিট দিকের টাকা যোগ হয় না, বিয়োগ হয়। ঠিক তেমনি ভাবে ক্রেডিট দিকের টাকা থেকে ডেবিট দিকের টাকা বিয়োগ হয়। তাহলে 1 লক্ষ টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে ক্রেডিট দিকে আরো কত হাজার টাকা থাকে চিন্তা করো তো, 70,000 টাকা থাকে। তাহলে আমরা এখানে লিখবো 70,000 টাকা। আবার বলি, জানুয়ারি মাসের 3 তারিখে আমরা দেখলাম যে ব্যাংক হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা, সাথে সাথে ক্রেডিট ব্যালেন্স। জানুয়ারি মাসের 15 দিকে ব্যাংক হিসাব ডেবিট দিকে 30,000। তাহলে ক্রেডিট দিকের ব্যালেন্সের যেই 1 লক্ষ টাকা রয়েছে, সেই 1 লক্ষ টাকা থেকে ডেবিট দিকে 30,000 টাকা বাদ দিলে ক্রেডিট দিকে ব্যাংক হিসাবের আর 70,000 টাকা কি থাকে, অবশিষ্ট থাকে। তো তোমাদের গতকাল আমরা যে ব্যাংক হিসাবের টি ছকে ব্যাংক হিসাবে যে খতিয়ান দেখালাম, কিন্তু সেইখানেও কিন্তু তোমরা দেখবা যে ব্যালেন্স সিডি 70,000ই রয়েছে। তো দেখো, এই যে দেখো ব্যাংক হিসাবের, এই যে খেয়াল করো, ব্যাংক হিসাবের ব্যালেন্স সিডি 70,000। খেয়াল করছো? তাহলে যেভাবেই করো না কেন, টি ছকে করো অথবা চলমান জেড ছকে করো না কেন, উত্তর কিন্তু একই রকম আসবে। তো চলমান জেড ছকে এই সাথে সাথে যোগ বিয়োগটা হয়ে যাওয়ার কারণে ব্যালেন্সটা যে কোনো সময় জানা যায়। এই হলো এটা সুবিধা। এরপরে বেতন হিসাবের আমরা একটা চলমান জেড ছকের বেতন হিসাবের জন্য একটা করব। তাহলে আমরা ব্যাংক হিসাবটাকে কপি করে নিই, এখানে বসিয়ে দিই, ব্যাংক হিসাবের জায়গায় লিখি বেতন হিসাব। বেতন হিসাব। আচ্ছা, ঘরগুলো খালি করে দিই। ওকে, শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো, বেতন হিসাবের খতিয়ান করতেছি। তাহলে এই যে সাধারণ জাবেদা, এই সাধারণ জাবেদার ভিতরে বেতন কত নম্বর তারিখে হয়েছিল? বেতনের হলো জানুয়ারির 8 তারিখ। এখানেও কিন্তু বেতন নেই, 15 তারিখেও কিন্তু বেতন নেই, বেতন রয়েছে জানুয়ারির 8 তারিখ। তাহলে আমরা তারিখটা দেব জানুয়ারির 8 তারিখ। জানুয়ারির 8 তারিখ। তো জানুয়ারির 8 তারিখে কি হয়েছিল একটু দেখি, মনোযোগ দাও। বেতন হিসাব ডেবিট 20,000। বেতন হিসাব ডেবিট 20,000। বেতন হিসাব ডেবিট 20,000। বিবরণের ঘরে কার নাম লিখবো? বেতন হিসাবের বিপরীত দিকে যে হিসাবটা আছে তার নাম বিবরণের ঘরে লিখবো, নগদান হিসাব। এখন যেহেতু এদের মধ্যে নগদ বেতন হিসাবে আর কোনো লেনদেন নাই, সেহেতু এখানেই কিন্তু ক্লোজ। অর্থাৎ আমরা এই বেতন হিসাবের 20,000 টাকা ডেবিট দিকের টাকাটা ডেবিট ব্যালেন্সের ঘরে নিয়ে যাব। ডেবিট দিকের টাকা
ডেবিট ব্যালেন্সের ঘরে নিয়ে যাব 20,000 টাকা। তার মানে বেতন হিসাবে ডেবিট ব্যালেন্স 20,000 টাকা রয়েছে। গতকাল টিচকে যে আমরা করেছিলাম সেখানে দেখো টিচকে যে বেতন হিসাব করেছিলাম, এই যে বেতন হিসাবে টিচকে করেছিলাম, সেখানেও কিন্তু ব্যালেন্স সিডি কত 20,000, অর্থাৎ ব্যালেন্স বেতন হিসাবের ব্যালেন্স বের হয়েছে 20,000। চলমান জেটসকেও কিন্তু ব্যালেন্স বের হয়েছে 20,000। খেয়াল করো, বেতন হিসাবের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স 20,000, ডেবিট দিকে টাকার যোগফলের পরিমাণ বেশি, তাই ডেবিট ব্যালেন্স। শিক্ষার্থীরা, এই হলো আমাদের চলমান জেটসক। চলমান জেটসকের সাথে সাথে ব্যালেন্স নির্ণয় হয়। তোমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং সাথে সাথে করে নিবে। তো আমাদের পরীক্ষায় কিন্তু খতিয়ান অধ্যায় থেকে এরকমই অঙ্ক আসে যে কয়েকটা জাবেদা দিয়ে দেয়, সেই জাবেদা থেকে আমাদেরকে খতিয়ান করতে হয়। তো কোনো কোনো সময় কয়েকটা লেনদেন চলমান জেটসকে করতে বলে, আবার কয়েকটা লেনদেন টিসকে করতে বলে। খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করলে তবে তোমরা এটা আয়ত্ত করতে পারবে। আশা করি তোমরা প্র্যাকটিস করবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আমরা আগামীকাল সহকারী খতিয়ান বা অন্যান্য ধরনের যে খতিয়ানগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো মোটামুটি মূল আলোচনা কিন্তু শুরু এখান থেকেই, যে কিভাবে সাধারণ জাবেদা থেকে চলমান জেটসকের মাধ্যমে খতিয়ান করতে হয়, কিভাবে সাধারণ জাবেদা থেকে তোমার টিসকে খতিয়ান করতে হয়, এই নিয়মগুলোই এখানে আলোচিত হবে। তো তোমরা কিন্তু সাথে সাথে করে নেবা আমার সাথে সাথে। আজকের মতো এখানে শেষ করছি। শিক্ষার্থীরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।